হ্যালো চ্যাম্পিয়ন্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। বেঙ্গল এডুকেটরস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখো, আমরা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, তাই না? আর এই চ্যাপ্টারের অলরেডি দুটো লেকচার আমরা কভার করে নিয়েছি। আর আজকে আমাদের লেকচার নাম্বার 3। আর আজকে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে ওহমস ল, অর্থাৎ ওহমের সূত্র আমরা আলোচনা করব। আর এই ওহমের সূত্রকে কাজে লাগিয়ে আমরা ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল ক্যালকুলেট করতে শিখব। বুঝতে পেরেছো তো? আজকে ক্লাসে আমরা কি কি শিখছি? একটা হচ্ছে ওহমের সূত্র আর একটা হচ্ছে ইএমএফ ক্যালকুলেশন। এবার দেখো, আমি মানে আজকে টপিকে ঢোকার আগে আমি একটা কোশ্চেন নিয়েছি, সেটা আগে আমরা সলভ করব, তারপরে আমরা আজকে টপিকে ঢুকবো। তার আগে আরেকটা তোমাদের ম্যাথের একটা কোশ্চেন দিতে চাই, মুখে মুখে অ্যানসার করতে হবে, ঠিক আছে? তো আমি বলছি, তারপরে তোমরা মনে মনে অ্যানসারটা ভাবো, তারপরে সেটা ঠিক না ভুল সেটা অবশ্যই আমি তোমাদের জানাবো, ঠিক আছে? তো আমার কোশ্চেনটা হচ্ছে 2 + 2 ডিভাইডেড বাই 2 সমান সমান কত হবে? কি বললাম বলো? 2 + 2 ডিভাইডেড বাই 2 সমান সমান কত হবে? অর্থাৎ 2 এর সঙ্গে 2 যোগ থাকে, 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে? অ্যানসার তোমরা অনেকেই মনে মনে ভেবে নিয়েছো বা ক্যালকুলেট করে নিয়েছো, অ্যানসার কত হবে? 2। কিন্তু আমি যদি বলি যে 2 হবে না, তাহলে তোমরা তো আমার উপর রাগ করবে। তো 2 হবে না সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, তাহলে 2 + 2 ডিভাইডেড বাই 2। এবার যদি আমরা ক্লাস 1 এ চলে যাই, তাহলে কি হবে বলো তো? 1 2 বা 3 তে শিখিয়েছিল আমাদের আগে যোগ করতে হয় না আগে ভাগ করতে হয়? আগে ভাগ করতে হয়, ডিভিশন আগে হয়, তাই না? তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। আর 2 কে 1 এর সঙ্গে যোগ করলে 3 হয়। আশা করছি বুঝতে পেরেছো। তো আমরা প্রথমে শুনে ভেবেছিলাম যে 2 কে আগে 2 দিয়ে যোগ করব, তারপর 2 দিয়ে ভাগ করব, কিন্তু অ্যাকচুয়ালি আমি কোশ্চেনটা কি দিয়েছিলাম? আগে ভাগ করার কাজটা হবে, তারপরে যোগ করার কাজটা হবে, ঠিক আছে? তো এরকম ছোট ছোট ভুল আমরা মানে এরকম ছোট ছোট প্রশ্ন আমাদের বিভিন্ন ইন্টারভিউয়ে জিজ্ঞেস করে থাকে। তো এগুলো ফেস করতে হবে আমাদের। তো যে কোনো সময় যদি আমাদের কোনো কোশ্চেন করে, তাহলে সেটাকে আগে ভালো করে ক্যালকুলেট করতে হবে, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে? এরকম ভুল যেন আবার ভবিষ্যতে কোনো ইন্টারভিউয়ে না হয়। এরকম আমি একটা ইন্টারভিউয়ে একটা কোশ্চেন দেখেছিলাম, তো তোমাদের জানিয়ে দিলাম। যাই হোক, এবার দেখো আমাদের কোশ্চেন কি আছে। বলছে একটা তড়িৎ ক্ষেত্র আছে, দুটি বিন্দু আছে, তার একটা তড়িৎ ক্ষেত্র আমরা ইমাজিনারি ধরে নিলাম। তার দুটো, এটাকে ভাবলাম তড়িৎ ক্ষেত্র। ক্ষেত্র মানে কি? একটা জায়গা। তো একটা জায়গা ধরে নিলাম যে এটুকু আমাদের তড়িৎ ক্ষেত্র, যে কোনো হতে পারে, ঠিক আছে? এবার বলছে দুটো বিন্দু আছে, দুটো বিন্দু আছে আর দুটো বিন্দুর বিভব প্রভেদ দিয়েছে, একটা হচ্ছে 3SU আর একটা হচ্ছে 6ESU। এবার বলছে দেখো, একটি থেকে এবার বলছে 6ESU বিন্দু দুটির, এখানে একটা ফুল স্টপ হবে, বিন্দু দুটির একটি থেকে, বলছে বিন্দু দুটির একটি থেকে এই যে যে কোনো মনে করো এই বিন্দু থেকে 5 কুলম্ব আধানকে অন্য একটা বিন্দুতে নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হবে? তার মানে W সমান সমান কত? বুঝতে পেরেছো? নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হবে। কোশ্চেন আশা করি ক্লিয়ার হয়ে গেছে। বুঝতে পেরেছো কোশ্চেনটা তো? ওকে। এবার দেখো, আমাদের এখানে দিয়েছে 6 মানে 6 ESC, আর এখানে দিয়েছে 3 ESC। তাহলে আমাদের প্রথমে কি পার্থক্য বের করতে হবে। তাহলে বিভব পার্থক্য কত হবে বলো? বিভব পার্থক্য, আর যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? ভি দিয়ে ডিনোট করি। তাহলে 6 - 3, এটা হয়ে যাবে 3। আর বিভব পার্থক্য একক তো ভোল্ট হয়, তাহলে ভি হয়ে গেল। এবার আমাদের দেখো ডাব্লিউ, ভি আর ডাব্লিউ দেওয়া আছে কোশ্চেনে, দিয়েছে কি? আচ্ছা, সিও দেওয়া আছে। সি দিয়েছে কত? 5 কুলম্ব। এবার চাইছে আমার কাছে যে তুমি কার্য বের করো। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু, আমরা এরকম কিছু একটা পড়েছিলাম মনে আছে? ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ পড়েছিলাম। এবার আমাকে এখানে জিজ্ঞেস করেছে কি? ডাব্লিউ জিজ্ঞেস করেছে। তো ডাব্লিউ আমাদের হয়ে যাবে কত? কিউ ভি। কিউ কোশ্চেনে কত দেওয়া আছে বলো? কোশ্চেনে কিউ দিয়েছে, বা আমি সি দিয়ে রেখেছি 4, এটাকে আমরা কিউও বলতে পারি, ঠিক আছে? কিউ দিয়ে আমরা ডিনোট করি অ্যাকচুয়ালি, তাহলে কত আছে? 5 কুলম্ব। আধান হচ্ছে 5 কুলম্ব। আর বিভব পার্থক্য আমরা বের করলাম কত? 3। তাহলে হয়ে যাবে কার্য কত হবে? 15। আর এটা উত্তর চলে আসবে জুল, ঠিক আছে? এর আগের ক্লাসে আমি এই সম্পর্কটার কথা বলেছিলাম যে ভি ইকুয়ালস টু কি হয়? ডাব্লিউ বাই কিউ হয়, বা কৃত কার্য সমান সমান কি হয়? বিভব প্রভেদ ইনটু আধান হয়। তো সেই সূত্র থেকে আমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, আর আমরা সেটা সলভ করে নিলাম। তো দেখো, এবার আমরা আমাদের আজকের টপিক ওহমস লতে ঢুকে যাব, ঠিক আছে? তাহলে কি পড়বো বলো আমরা আজকে? ওহমস ল, তাই না? তো ওহমস ল কি হতো? আমরা এখন পর্যন্ত কি কি জেনে নিয়েছি? এখন পর্যন্ত আমরা জেনে নিয়েছি বিভব প্রভেদ, অর্থাৎ ভি কে জেনে নিয়েছি আমরা খুব ভালোভাবে। আর আই বলে একটা টার্ম জেনে নিয়েছি, যেটা হচ্ছে আমাদের
কারেন্ট ইলেকট্রিসিটি, সেটাকে আমরা আই দিয়ে নোট করছি তাই না। তো ভি জেনেছি আর আই জেনেছি, বোঝা গেল। এবার আমাদের ওহম বলে একজন বিজ্ঞানী আছে, জার্মানি বিজ্ঞানী ওহম তিনি কি করলেন, তিনি লক্ষ্য করলেন যে আমরা যদি ভি কে বাড়াচ্ছি তাহলে আই বেড়ে যাচ্ছে, বা কোনো সময় যদি আই বাড়ছে তখন ক্যালকুলেট করে দেখা যাচ্ছে ভিও বেড়ে যাচ্ছে। তো এই যে এই দুজনের মধ্যে একটা সম্পর্ক, যে একজনকে বাড়ালে আরেকজনও বাড়ছে, তো এদের মধ্যে একটা সরল সম্পর্ক আছে, যে জন্য কি হচ্ছে, যদি আমরা কোনো সময় ভোল্টেজ বাড়াই তাহলে কি হবে, কারেন্ট বাড়বে, বা যদি কারেন্ট বেড়ে যায় তাহলে কি হবে, বুঝতে হবে যে বেশি ভোল্টেজ আছে। অর্থাৎ কি বোঝাতে চাইছে বলতো, যে যদি আমি কোনো একটা 5 ভোল্টের ব্যাটারি নিয়ে কাজ করি, তাহলে মনে করো আমি 3 অ্যাম্পিয়ার কারেন্ট পেয়েছি, ঠিক আছে। এবার যদি আমি এটাকে 8 ভোল্ট করে দিচ্ছি, তখন বাই চান্স এটা মনে করো 4.5 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে। এটা কোনো ভ্যালু নির্দিষ্ট হলো না, আমি জাস্ট বোঝাতে চাইছি। বা কোনো সময় এটা যদি 1 অ্যাম্পিয়ার হচ্ছে, তো এটা কমে কি হয়ে যাচ্ছে, এটা কমে মোটামুটি মনে করো 3 ভোল্ট হয়ে যাচ্ছে, জাস্ট একটা ভ্যালু, মানে এটা আমাদের কোনো ক্যালকুলেশন ভ্যালু না, এরকম একটা জিনিস লক্ষ্য করা গেল। তখন ওহম আর এটা কখন লক্ষ্য করলো, যখন উষ্ণতা অপরিবর্তিত রাখা হলো। কি বললাম, উষ্ণতা অপরিবর্তিত রাখা হলো, অর্থাৎ যে জায়গাটাতে আমি পরীক্ষাটা করছি সেখান থেকে উষ্ণতা স্থির রাখলাম বা অপরিবর্তিত রাখলাম, এবং কি রাখলাম, অন্যান্য ভৌত অবস্থা, যেমন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দেখা গেল একটা তার নিয়ে করছিলাম, তো যখন নেক্সট টাইম পরীক্ষা করলাম, যখন নেক্সট টাইম 5 থেকে যখন 8 এ এলাম, তখন আমার ওই তারটাই রাখলাম, বা ওই তারটা যতটা লম্বা ছিল ততটাই রাখলাম, বা যখন যে এইখানে যে তারটা যতটুকু মোটা ছিল এখানে, তো তারটা সেম মোটাই রাখলাম, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা সেম রাখলাম, বুঝতে পেরেছো। তো কি হলো, কি দেখা গেল, যে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তখন একটা জিনিস লক্ষ্য করা হলো, যে ওই কোনো পরিবাহীর কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহ ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রবাহের সমানুপাতিক। বুঝতে পারলে কি বললাম, যদি তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা যদি আমরা অপরিবর্তিত রাখি, তাহলে কোন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রবাহের সমানুপাতিক। তো সূত্রটা আমি এখানে লিখছি, সেটা তোমরা কপি করে নেবে, ঠিক আছে। দেখো আমি লিখে ফেলেছি, লিখেছি কি দেখো, যে কথাটা আমি একটু আগে বললাম সেটাই লিখেছি উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি আমরা অপরিবর্তিত রাখি, তাহলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রবাহের সমানুপাতিক। ক্লিয়ার। তার মানে যদি আমরা এই গাণিতিক রূপটা প্রতিষ্ঠা করার চেষ্টা করি, পরীক্ষায় কিন্তু কোশ্চেন এইভাবে আসবে যে ওহমের সূত্রটি দেখো এবং গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো, তাহলে আমরা গাণিতিক রূপটাও সঙ্গে সঙ্গে করে নেব, তাই না। তো গাণিতিক রূপ, দেখো গাণিতিক রূপের জায়গায় আমরা কি লিখবো, গাণিতিক রূপে আমরা যেহেতু গাণিতিক অর্থাৎ এই যে সূত্রটা পড়লাম এটাকে এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অর্থাৎ গাণিতিক রূপ আমরা দেখতে চলেছি, তাহলে আমরা এখানে যে কথাগুলো লিখেছি সেই কথাগুলো আমরা আর ইউজ করতে পারবো না, আমাকে ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করতে হবে। অর্থাৎ আমি যদি এখন এই কাজটা করতে চাই তাহলে আমাকে কিছু নতুন করে ধরে নিতে হবে। তোমাদের মনে প্রশ্ন থাকে যে গাণিতিক রূপে সবসময় ধরে নি কেন, আমরা এটা ম্যাথমেটিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করছি, তাই না। তো আমাদের এটা ধরে নিতে হবে। তো আমাদের মনে করতে হবে যে একটা পরিবাহী আছে, তো পরিবাহী আমি জাস্ট এখানে দেখাচ্ছি। পরিবাহী সাধারণত এরকম হয়, আমি এর আগের ক্লাসেও বলেছি, এখানে একটা ব্যাটারি লাগানো থাকে, এখানে একটা কিছু একটা লাগানো থাকে, যেটাকে আমরা দেখালাম, এই সম্বন্ধে বলছি। এবার মনে করলাম পরিবাহী এ বি, ঠিক আছে, আমরা জাস্ট এ বি কে নিয়ে তুলনা করছি। আর এ প্রান্তের বিভব প্রভেদ মনে করলাম ভি এ, আর বি প্রান্তের বিভব প্রভেদ মনে করলাম ভি বি। আর এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা মনে মনে ধরে নিলাম যে কি, এই যে এখানে মনে করলাম যে ভি বি বড় ভি এর থেকে, জাস্ট মনে করলাম। তুমি যদি বলো যে আমি এ কে বেশি মনে করব বি কে কম মনে করব, করতে পারো, কিন্তু আমাদের বাই কনভেনশন বা যাই বলো আমরা এখানে জাস্ট ধরে নিলাম যাতে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়। এবার এখান থেকে কি তড়িৎ যাবে, এখান থেকে আই তড়িৎ যাবে, ঠিক আছে, তো এর মধ্যে দিয়ে আই তড়িৎ যাচ্ছে। এই যে কথাটুকু লিখলাম এটুকু আমাকে প্রথমে ভাষায় রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে কি লিখবো, মনে করি, শুরু করব কি দিয়ে, মনে করি, কি করেছি আমরা, একটা এবি পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ, এইভাবে লিখবো না, মনে করি এবি পরিবাহীর দুই প্রান্তে না লিখে এ প্রান্তে লিখি এইভাবে, ঠিক আছে। এ প্রান্তে বিভব
বিভব কত হবে VA, এবং বি প্রান্তে বিভব কত হবে, বি প্রান্তে বিভব হবে VB মনে করলাম, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা বিভব প্রভেদ ক্যালকুলেট করি তাহলে কত আসবে বলো। তাহলে অতএব এখানে লিখে দেবো অতএব বিভব প্রভেদ, অর্থাৎ বিভব প্রভেদ মানে কি, বিভবের পার্থক্য। তাহলে আমরা বিভব পার্থক্য, এবার আর যেখানে এখানে যেখানে এই কথাটা লিখে দেবো যে VB গ্রেটার দ্যান VA, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, তো VB মাইনাস VA, আর এটাকে আমি মনে করো যে V ধরে নিলাম, বা যদি কেউ মনে করে স্যার আমি ধরবো না, ইটস ওকে, ঠিক আছে। তাহলে VB মাইনাস VA পেয়ে গেলাম আমরা বিভব প্রভেদ। এবার কি লিখছি আমরা, যে আরেকটা অটোমেটিকলি লিখে নিয়েছো, যাই হোক। এবার আমরা ব্যাটারি কানেক্ট করার জন্য কি হবে, একটা তড়িৎ পেয়েছি, তাহলে আমরা ওই কথাটাও এখানে উল্লেখ করব, ঠিক আছে। এবার দেখো কি লিখবো, তাহলে সুতরাং কি হচ্ছে যে এখানে উচ্চ বিভব আর এখানে হচ্ছে নিম্ন বিভব, বা এখানে যদি বলি এটা হচ্ছে উচ্চ বিভব, আমি একটু ভুল করেছি, এই ব্যাটারিটা একটু এদিকে হতো, ঠিক আছে। যেহেতু আমরা কোনটাকে উচ্চ বিভব নিয়েছি, বি কে, তাহলে বি এর দিকে বড় দেখা হবে, ঠিক আছে। তাহলে বি এর দিকে বড় দেখা হবে, এই জিনিসটা আমরা একটু কালেকশন করে নেবো, ঠিক আছে, কালেকশন করে নাও। এবার দেখো আমি কি বললাম, যে এখান থেকে এবার যদি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হবে, কারেন্ট আসবে, তাহলে আমি এই যে ডাইরেকশন দেখছিলাম এটাও ভুল, তাহলে এখানে আসবে, যেহেতু আমরা এখান থেকে করছিলাম ওই জন্য ওটা হয়েছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে কারেন্ট এই দিকে আসবে, এটা কোনো ম্যাটার করে না, যে কোনো দিকে আমরা ধরতে পারি। তাহলে সুতরাং কি হবে, বি থেকে এ এর দিকে, ঠিক আছে, বি থেকে এ এর দিকে কি পরিবাহিত হচ্ছে বলো, আই তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহিত হচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে এইটুকু পর্যন্ত, গুড। এবার দেখো আমরা সূত্রে কি পড়লাম, যে এই যে আমাদের প্রবাহিত তড়িৎ অর্থাৎ আই প্রপোর্শনাল টু কি হবে, বিভব পার্থক্য, অর্থাৎ ভিবি মাইনাস ভিএ। একটা কথা বলে রাখি, তোমাদের বইয়ে হয়তো এইভাবে লিখতে পারে যে এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেখানে দেখবা এ মাইনাস বি লেখা আছে, অর্থাৎ এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, যেখানে উচ্চ বিভব হবে সেখান থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে। আমরা উচ্চ বিভব ধরে নিয়েছি কি ভিবি, তোমার বইয়ে হয়তো ভি এ ধরতে পারে, সেটা কোনো ম্যাটার করে না। এবার এখানে দেখতে হবে যে যে জিনিসটা আমি দেখেছি ওই দিক থেকে আমি যেন তড়িৎটা পাঠাই, যেমন আমি প্রথমে এই দিক থেকে এদিক পাঠাচ্ছিলাম, তো ওটা ভুল হয়ে যেত। ক্লিয়ার হয়েছে, এই মিসকনসেপ্টটা যেন না থাকে, ঠিক আছে। এবার দেখো ভি প্রপোর্শনাল টু সরি আই প্রপোর্শনাল টু ভিবি মাইনাস ভি। এবার এখানে কি কি স্থির আছে বলো, যেটা যেটা স্থির আছে সেটা ব্র্যাকেট দিয়ে আমরা লিখে নেব, তোমরা লিখে নাও, যেখানে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত, ঠিক আছে। এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে ভিবি মাইনাস ভিএ প্রপোর্শনাল টু আই। ক্লিয়ার হয়েছে, আমরা এটা লেখা আর এটা লেখা মানে সেম, বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কি করব, এখানে তাহলে করে নেব, এবার ভিবি প্রপোর্শনালিটি যদি আমরা উঠাতে যাই তাহলে আমরা একটা কনস্ট্যান্ট নিই, তাই না। এখানে আমরা একটা কনস্ট্যান্ট নিলাম, সেটা কি আর, কনস্ট্যান্ট কি নিলাম আমরা আর, তাহলে কি লিখব, আর হলো একটি ধ্রুবক, ঠিক আছে, একটি ধ্রুবক, যাকে আমরা কি বলি, যাকে রোধ বলা হয়। এবার কেন বলছি রোধ বলা হয় সেটাও বলে দেবো, ঠিক আছে। এবার কি পেলাম তাহলে দেখো তো, ভিবি মাইনাস ভি কে আমরা ভি ধরে নিলাম, ঠিক আছে, ভিবি মাইনাস ভি কে কি ধরলাম আমরা ভি, ভি সমান সমান পেয়ে গেলাম আই আর, আর এখানে আমরা নিচে লিখে দেবো, অর্থাৎ ইহাই হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ, ওহমের সূত্রের গাণিতিক রূপ। ক্লিয়ার হয়েছে, তাহলে আমাদের গাণিতিক রূপ আমরা পেয়ে গেছি। আর এখানে যেখানে লিখে দেবো, যেখানে ভিবি মাইনাস ভিএ সমান সমান কি ভি। ক্লিয়ার। এবার আমরা আর কে রোধ কেন বললাম, এবার দেখো এখানে দেখা গেল যে যখন এই যে আর এর মান যখন বাড়ছে তখন তড়িৎ প্রবাহ কমছে, আর যখন আর এর মান কমছে তখন তড়িৎ প্রবাহ কি হচ্ছে, বাড়ছে। বুঝতে পারলে, তাহলে এই যে এটা একটা বাধা সৃষ্টি করছে, এটা যখন বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে, আমাদের কারেন্ট কমে যাচ্ছে, আর এটা যখন কমে যাচ্ছে কারেন্ট তখন কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে এটা কি বলি আমরা, বাধা বলি। তোমাদেরও লাইফে এরকম অনেক সময় হয়ে যায় যে কেউ বাধা হয়ে সামনে চলে আসে, ওই যখন আসে তখন যে কোনো কাজ আমরা স্লো করতে লাগি। অনেক সময় মনে করে যে লোকে টিভি দেখছো, বাইরে থেকে কেউ চলে এসেছে, তো তখন টিভি দেখার মানে কমিয়ে দিতে হয়, তাই না।
বা ধরো না বাড়িতে কেউ নাই, তুমি টিভি দেখছো, হঠাৎ করে কেউ চলে এলো, টিভি দেখা বন্ধ, তো ওটা একটা বাধা হয়ে যায় না? তো এখানে সেম, এই টিভি দেখার ক্ষেত্রে মানে এখানে এই পড়ার ক্ষেত্রে বাধাটাকে আর, ওই জন্য আর কি কি বললাম, আমাকে এটা একটা বাধা দিচ্ছে, ওই জন্য আমরা নাম দিয়ে দিলাম এটা কি, রোধ। অর্থাৎ এটাকে আমার গতিটাকে কি করছে, কমিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার এই জন্য এটাকে বললাম আমরা রোধ, ইংলিশে এটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। কি বললাম বলো, ইংলিশে আমরা বলি রেজিস্ট্যান্স। ক্লিয়ার হয়েছে? তাহলে ভিবি মাইনাস ভি, অতএব মানে ভিবি মাইনাস ভি সমান সমান আইআর পেলাম। এখান থেকে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু কি, আইআর। ক্লিয়ার হয়েছে? তো এটা হয়ে গেল আমাদের কি, ওহমের সূত্রের গাণিতিক রূপ। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। এবার দেখো আমরা কি করব, ইএমএফ ক্যালকুলেশন করব। তো আরেকটা জিনিস, এখানে তোমাদের বইয়ে দেখবে আর লেখা আছে, তাই না? তো আর কেন লেখে এটাকে, এটা রোধের চিহ্ন, ঠিক আছে, এটা রোধের চিহ্ন। প্রতিটা তারেই কিছু না কিছু রোধ থাকে, রোধ থাকবে, যার জন্য কি হয়, কারেন্টটা কিছুটা কমে যায়, যতটা হওয়ার কথা ততটা হয় না, কারেন্টটা কিছুটা কমে যায়, ঠিক আছে। এই জন্য এটা কি বলি আমরা বলো, রোধ বলি। তো এই জিনিসটা, এই সাইনটা মানে কোনো সময় যদি দেখি এই সাইনটা, তাহলে এই সাইনটা কি বলবো আমরা, রোধ। আর যে কোনো পরিবাহী যখন আমরা আঁকবো সেখানে কি সমস্ত সব সময় একটা রোধ থাকবেই, ওই জন্য এখানে এইভাবে এটাকে ড্র করা হয়। তোমরা হয়তো ভাববে যে এখানে একটু তারটা আঁকা বাঁকা কেন করলাম, ঠিক আছে। তো এটাকে আমরা রোধ রিপ্রেজেন্ট করার জন্য আমরা এটা কি করেছি, তারটা আঁকা বাঁকা করেছি। আর যে কোনো তারে রোধ থাকবেই, ঠিক আছে। তো এবার দেখো আমরা ইএমএফ ক্যালকুলেশন কিভাবে করব। তো আমাদের আরেকটা সার্কিট নিতে হবে, যে সার্কিটটা নিয়েছি সেটা আবার একটু আঁকবো। এবার দেখো এই সার্কিটটার মধ্যে আমাদের কি করতে হবে, ইএমএফ ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। একটা পরিবাহী নিচ্ছি, তাহলে এখানে একটা রোধ, প্রথমে আগে একটা ব্যাটারি, ব্যাটারি থেকে এখানে যাবে তার, এখানে একটা রোধ রাখতে হবে, এখানে চলে এলো এখানে, ঠিক আছে। তাহলে এই ব্যাটারিটার ইএমএফ কত, ই, আর এই রোধটাকে আমরা কি বলি, আর, তাই না। একটু আগে আমরা ক্যালকুলেট করলাম যে এই দুটো রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ কত, বের করে পেলাম। এখানে দিয়েছিলাম আমরা ভি এ, আর এখানে নিয়েছিলাম ভি বি, ঠিক আছে। আর এই কেসে আমরা ধরে নিলাম ভি এ গ্রেটার দ্যান ভি বি, এই কেসটাতে তাহলে কারেন্ট কি হবে বলো, এখান থেকে এই দিক দিয়ে এদিকে আসবে, তাহলে এইভাবে এখানে কারেন্ট যাচ্ছে, আর এখানে এইভাবে আসবে, ঠিক আছে। এবার তাহলে আমাদের এখানে যদি বিভব প্রভেদ বের করতে চাই, তাহলে ভি সমান সমান কি হবে, ভি ভি এ মাইনাস ভি বি, তাই না। তাহলে এইখানকার বিভব প্রভেদ কত আসবে বলো, ভি, ঠিক আছে। এখানকার বিভব প্রভেদ কত আসবে, ভি। এবার এই ব্যাটারির ভেতরে তো অনেক জিনিস আছে, ব্যাটারির ভেতরে অনেক কিছু থাকে কিনা, এই ব্যাটারির ভেতরে অনেক কিছু থাকে, তাহলে এরও একটা রোধ হওয়ার কথা, ঠিক আছে। তো এর একটা রোধ হয়, যেটাকে আমরা বলি অভ্যন্তরীণ রোধ। কি বলি বলো, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। বা কোনো সময় যদি অভ্যন্তরীণ রোধটা কথাটা ইউজ হয়, তাহলে আমরা কি বলবো, এটা ব্যাটারির রোধকে বোঝাচ্ছে, বুঝতে পারলা। তাহলে এই ব্যাটারির রোধকে কত নিলাম আমরা, আর, ঠিক আছে। তো এবার দেখো আমরা কি ক্যালকুলেট করতে চাইছি এখন, আমরা এই এটার উপরে আমরা কি লাগাতে চাইছি, ওহমের সূত্র, ঠিক আছে। তো ওহমের সূত্র এখন কি পেলাম বলো, ভি ইকুয়ালস টু পেলাম আই আর, ঠিক আছে। তাহলে আমি যদি আই লিখতে চাই, তাহলে কি লিখতে পারবো, আমাকে ভি ডিভাইড বাই আর। এবার মনে রাখবা সব সময়, এই যে নিচে যে আরটা হয়, আরটা লিখতে হয় আমাদের মোট রোধ, ঠিক আছে, মোট রোধ। কিন্তু আরেকটা জিনিস জেনে রাখো, যে মোট রোধ বলে ফিজিক্যাল সায়েন্সে কোনো কথা হয় না। মোট রোধ আমরা ইউজ করি না, আমরা কি ইউজ করি বলো, তুল্য রোধ। তাহলে আমরা যখন মোট রোধ ভাববো মনে মনে, কিন্তু বলবো কি বলো, মুখে বলবো তুল্য রোধ। তাহলে আমরা মোট রোধকে দিয়ে দিই, তাই না, মোট রোধ বলে এখানে কোনো টার্ম আমরা ইউজ করবো না, কি ইউজ করবো বলো, তুল্য রোধ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, উপরে কি দেখি আমরা, ভি মানে কি, বিভব প্রভেদ, তাই না, বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। তাহলে এটা হয়ে গেল আমাদের কি, বিভব পার্থক্য, তাই না। তোমাদের আমি একটু কষ্ট করে মানে বুঝতে বলছি, কারণ এই জিনিসটা একবার যদি বুঝে যাও, তাহলে কি হবে, অনেক কিছু ইজি হয়ে যাবে, ঠিক আছে। জিনিসটা একটু টাফ, অ্যাকচুয়ালি এটা 11 12 এর ডিটেইলসে আছে, তো তোমাদের ডিটেইলসে পড়ানো যাবে না, নাহলে আরো মাথার উপর দিয়ে যাবে। তো আমি জাস্ট একটু জিস্টটা বলে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। যখন আমরা পুরো পরিবাহীর ক্ষেত্রে ক্যালকুলেট করব, অর্থাৎ যখন ব্যাটারিও দেখব আর এই রোধকেও দেখব, তখন আমাকে নিতে হবে কি, বিভব প্রভেদ ই নিতে হবে, ঠিক আছে। আর একটা কেস একটু পরে আসবে, যেখানে ই সমান সমান কি হয়ে যাবে, ভি আসবে। তো জেনারেলি, ঠিক আছে, জেনারেলি আমরা কি ধরি, ই সমান সমান ভি নিয়ে চলি। কিন্তু যখন আমরা এই এখানে ক্ষেত্রে ইএমএফ ক্যালকুলেশন করতে চাইছি, তখন আমরা ই ইকুয়ালস টু ভি নিতে পারবো না। এবার কখন নিতে পারবো সেটাও আমি বলবো। তো তোমরা এখন আমরা কি করবো বলো তো, একটু জাস্ট এটা ভাবো, যে আমরা কি বিভব প্রভেদের জায়গায় আমরা কি লিখতে চলেছি, এখন ইএমএফ লিখতে চলেছি, ঠিক আছে। তাহলে ব্যাটারি ইএমএফ লিখবো, তারপর আমি দেখিয়ে দেবো যে ইএমএফ আর বিভব প্রভেদকে আমরা সেম কেন বলছি, ঠিক আছে। তো এটা জাস্ট মানে একটু 5 মিনিট ওয়েট করলে দেখতে পারবা যে আমরা ইএমএফ সমান সমান মানে বিভব প্রভেদের জায়গায় ইএমএফ কেন লিখছি, ঠিক আছে।
তো আই সমান সমান কি হবে বলো, উপরে হচ্ছে আমরা ইএমএফ লিখবো, তো ইএমএফ কত দেওয়া আছে, ইএমএফ দেওয়া আছে ই আর তুল্য রোধ আর টোটাল রোধ, তাই এখানে একটা আর আর এখানে আবার এখানে এসে আবার এখানে একটা আর, তো আর সমান সমান কি এলো আর প্লাস আর, এটা আর না লিখে আমি এইভাবে লিখি তুল্য রোধ, তুল্য রোধ সমান সমান কি হলো আর আর প্লাস আর, তো নিচে হয়ে যাবে আর প্লাস আর, তাহলে ই সমান সমান কি হবে বলো আই ইনটু আর প্লাস আর, তার মানে কি পেলাম আমরা বলতো ই সমান সমান আই আর প্লাস আই ছোট হাতের আর, আমি একটু আগে পরে লিখলাম সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার এই যে আই আর আমরা একটু আগে বললাম যে এখানে যদি বিভব প্রভেদ এরকম থাকে তাহলে আমরা অবশ্যই কি লিখতে পারি ভি সমান সমান আই আর লিখতে পারি, তাহলে আমি কি আই আর এর জায়গায় ভি লিখে দেব না, তাহলে আমি লিখে নিই ই সমান সমান কি পেলাম ভি প্লাস আই আর, যেখানে ভি হচ্ছে কি এই যে এ আর বি, এই এটা বিন্দু যদি আমরা এ বলি আর এই বিন্দু যদি বি বলি, এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, ঠিক আছে, ভি হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যে কি বিভব পার্থক্য, তাহলে ই সমান সমান পেলাম ভি প্লাস আই আর, ঠিক আছে, ই সমান সমান পেলাম ভি প্লাস আই আর। এবার আমাকে যদি ইউজ করতে আমাকে যদি বলে যে এটা একটা মিটাচ্ছি, ঠিক আছে, তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম ই সমান সমান ভি প্লাস আই ছোট হাতের আর। তো আমাকে যদি বলে যে এখানে ই সমান ই এর মান বের করো, মনে করো এখানে ভি বলে দিল, অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকবে ই, এবার ই যদি আমাকে বের করতে বলে তাহলে আমরা কি পারবো না বের করতে, অবশ্যই পারবো। বা আমাকে যদি কোনো সময় বলে দেয় যে রোধ বলে দিল, এখানকার অভ্যন্তরীণ রোধ বলে দিল, এখানকার বহিস্থ রোধও বলে দিল, ঠিক আছে, আর তড়িৎ কত প্রবাহিত হবে সেটা বলে দিল, তড়িৎ যেটা প্রবাহিত হবে সেটা যদি জানি তাহলে আমরা আই আর জেনে নিলাম আর ছোট হাতের আই আর দুটো জেনে নিলাম। এটার আগে আমরা কি লিখেছিলাম আই আর প্লাস আই আর, এটা ভ্যালুও জেনে যাবো এটা ভ্যালু জেনে যাবো, তারপর দুটোকে যোগ করলে আমি ই পেয়ে যাবো। ক্যালকুলেশন অফ ইএমএফ বুঝতে পেরেছো, ইএমএফ আমরা কিভাবে ক্যালকুলেট করি, তাহলে ই এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। আচ্ছা আমরা এখান থেকে কি ভি সমান সমান এটা লিখতে পারি না ই মাইনাস আই আর, অর্থাৎ যে এই বিভব প্রভেদ সমান সমান কি লিখতে পারি ই মাইনাস আই আর। আর একটু আগে বললাম কি যে ভি সমান সমান কি আমরা বলতে পারি ই বলতে পারি, কিন্তু কখন বলতে পারি দেখো যখন এই টার্মটা জিরো হয়ে যাবে, ঠিক আছে, এই টার্মটা যখন জিরো হয়ে যাবে তখন কি বলতে পারি ভি সমান সমান ই। আর এই টার্মটা কখন জিরো হবে, কোন একটা পরিবাহিতে আমরা ব্যাটারি লাগিয়েছি তার মানে কি কারেন্ট তো যাবেই, তার মানে আই তো শূন্য হচ্ছে না, তাহলে কে শূন্য হবে আর শূন্য হবে, ঠিক আছে। যদি আমরা আর কে কোনোভাবে শূন্য করে দিতে পারি, কি বললাম যদি কোনোভাবে আমরা যদি আর কে শূন্য করে দিতে পারি তাহলে কি হবে আমার এই বর্তনীতে ভি সমান সমান ই পেয়ে যাব, বুঝতে পারলা। এই যে দেখো এখানে যদি শূন্য বসাই তাহলে এই টার্মটা পুরোটা শূন্য হয়ে গেল, তাহলে এটা শুধু পড়ে থাকলো, তো ভি সমান সমান ই হয়ে গেল। তো এটা আমরা কখন পাই যখন আমরা কোনো আদর্শ ব্যাটারি ইউজ করি, কি বললাম কোনো সময় যদি আমরা আদর্শ ব্যাটারি ইউজ করি তাহলে আদর্শ ব্যাটারির ক্ষেত্রে যে অভ্যন্তরীণ রোধ সেটা কত হয়ে যায় শূন্য হয়ে যায়। এবার যখন অভ্যন্তরীণ রোধ শূন্য হয়ে গেল তার মানে এখানে কোনো কিছু হবে না, যেটুকু আই আর এর ভ্যালু আসছিল সেটা শূন্য হয়ে যাবে, তার মানে ভি সমান সমান ই পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা দেখো তো আমার ভোল্টেজটাকে আলটিমেটলি কমিয়ে দিচ্ছে না, এখানে যদি আর শূন্য না হয়, ঠিক আছে, যদি আর শূন্য না হয় আর জেনারেলি কোনো ব্যাটারির ক্ষেত্রে আই আর শূন্য হয়ও না, তাহলে ই সমান সমান কি পেলাম আই সরি ভি সমান সমান কি পেলাম ই মাইনাস আই আর। এবার একটা জিনিস যদি দেখি আমরা যে এই যে ভোল্টেজটা আর ই কোনটা বড় হবে, অর্থাৎ ইএমএফ বড় হবে না ভোল্টেজ বড় হবে, কোশ্চেন যদি তোমাদের করা হয় ইএমএফ বড় হবে না ভোল্টেজ বড় হবে, তাহলে অবশ্যই কে বড় হয়ে যাবে ইএমএফ। কেন বলতো ইএমএফ থেকে একটা ভ্যালু যখন আমরা বিয়োগ করব তখনই আমরা কি পাবো ভোল্টেজ বড়, তাহলে ইএমএফ আর ই এর মধ্যে বড় কে, যদি আমরা বড় বলি তাহলে আমরা জেনারেলি বলবো কি ই। আচ্ছা এই আই আর মানটা কি করছে বলতো এই ভি এর মানটা কমিয়ে দিচ্ছে না, তাহলে কি করছে এই যে আমাদের বিভব প্রভেদটা বাইরে পাওয়ার কথা ছিল, এই ব্যাটারির জন্য বিভব প্রভেদটা বাইরে পাওয়ার কথা ছিল, সেই ব্যাটারি সেই ভোল্টেজটা কি আমরা পাচ্ছি না কেন এই যে এই আই আর এর জন্য। তো আই আর কি করছে ভোল্টেজটাকে নষ্ট করছে, আই আর কি করছে ভোল্টেজটাকে নষ্ট করছে, ওই জন্য এটাকে কি বলা হয় নষ্ট ভোল্ট, বুঝতে পারলা নষ্ট ভোল্ট, নষ্ট ভোল্ট। তাহলে এই যে আইআর সেটা কি বলি আমরা নষ্ট ভোল্ট, ঠিক আছে। এবার তোমাদের মনে আরো হয়তো প্রশ্ন জাগতে পারে যে স্যার নষ্ট ভোল্ট কেন বলছে, আর একটু ভালোভাবে বলে দিলেন তাহলে বুঝতে পারতাম ভালো করে। দেখো এখানে কি বলেছি আমরা এটাকে নষ্ট ভোল্ট বললাম, কেন বললাম এই যে এটা বিভবটাকে পতন করছে, তো এটা কি করছে বিভবটাকে নষ্ট করছে, ওই জন্য আমরা এখানে নষ্ট ভোল্ট বলে দিলাম, ঠিক আছে। এটা তো হয়ে গেল সেই মানে মুখের উপর বলে দেওয়া হয়ে গেল নষ্ট ভোল্ট, ঠিক আছে। এটার পিছনে অ্যাকচুয়ালি লজিক যদি আমি বলতে চাই
অ্যাকচুয়ালি এটার জন্য একটা নষ্ট ফল পাওয়া যায়, কিন্তু পরীক্ষায় আসে তাহলে তো আমরা এটা বলতে পারবো না যে এখান থেকে একটা ভ্যালু মাইনাস হয়ে যাচ্ছে, ওই জন্য কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে এটাকে ভালোভাবে ভাষায় গুছিয়ে দেখতে হবে। তো আরেকটা জিনিস দেখো, এবার এখান থেকে এই তড়িৎটা বেরোলো, তড়িৎটা বেরিয়ে এখানে একটা আইআর ভ্যালু দিল আর এখানে একটা আইআর ভ্যালু দিল। আইআর ভ্যালু এখান থেকে একটা পেলাম, এখান থেকে আইআর ভ্যালু পেলাম, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কি হয় বলো তো, এই যে আইআর ভ্যালুটা পেলাম, ঠিক আছে, তো এই যে এখানে আমি রোধ লিখেছি, তো রোধ কি হয়, এখানে আমরা যে কোনো একটা বর্তনী লাগাতে পারবো, ঠিক আছে, কোনো একটা বর্তনী লাগাতে পারবো, আর সেই বর্তনীটা সেখানে হতে পারে আমার ধরুন কোনো বাল্ব হতে পারে, ফ্যান হতে পারে, তারপরে হিটার হতে পারে। যেমন যদি বাল্ব হয় তো সেখানে কি করবো, বাল্ব কিভাবে আলো দেয়, হিট জেনারেট করে তারপর আলো দেয়, ঠিক আছে। এবং হিটারে কি আছে, হিট জেনারেট করে। তাহলে এই যে এখানে রোডটা লাগানো আছে, এই রোডটা কি করবে, হিট জেনারেট করবে। এবার তোমাদের বলে দিই, বাল্বের ভেতরে যে লাল বাল্বগুলো তোমরা যেগুলো দেখে থাকো, তো সেখানে কি হয়, একটা ভিতরে একটা তার থাকে আর ওটাই জ্বলে। আর অ্যাকচুয়ালি কি হয় বলতো, ওই তারটা এতটাই উত্তপ্ত হয়ে যায়, ওখানে একটা হিট জেনারেট হয়, ওই জন্য বাল্বটা জ্বলতে লাগে। কিছুক্ষণ 10 মিনিট জ্বালালা, তারপর বাল্বটা একবার মানে হালকা করে টাচ করার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে সেই বাল্বটা গরম হয়ে আছে, ঠিক আছে। তাহলে গরম হয় কেন, যেখানে অ্যাকচুয়ালি হিট জেনারেট হচ্ছে। আমরা ভাবি যে বাল্ব জ্বলছে ওই জন্য গরম হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি উল্টা কেস হয়, বাল্ব গরম হয়েছে ওই জন্য জ্বলছে, ঠিক আছে, বাল্ব গরম হয়েছে ওই জন্য জ্বলছে। তাহলে এখানে হিট জেনারেট হচ্ছে, তখন সেটা আলোতে পাচ্ছি। বা হিটকে আমরা যখন হিটারে হিট পাই, ওখানে এখান থেকে তড়িৎ যায়, ওখানে একটা বড় মাপের রোধ লাগা থাকে, যত বড় মাপের রোধ লাগা থাকে অত বেশি হিট উৎপন্ন হয়। এগুলো আমরা পরে আবার পড়বো, এই চ্যাপ্টারেই পড়বো কিন্তু, ঠিক আছে। বা এরকম হতে পারে যে তোমরা ফ্যান ঘুরতে দেখেছো, তাহলে ওখানে একটা চৌম্বকের মতো সিস্টেম করে সেখানে ঘোরানো হয়, সেটাও আমাদের পরে আছে, ঠিক আছে। তো তড়িৎকে আমরা কাজে লাগিয়ে এখানে যে রোডটা আছে, যেখানে এখানে যে বিভবটা আমাদের নষ্ট হচ্ছে, ঠিক আছে, বিভব নষ্ট হচ্ছে না, বা বিভবটা এখানে নষ্ট হচ্ছে বলবো না, বিভবটা আমরা এখানে যেটা পাচ্ছি সেটাকে আমরা কি করতে যাচ্ছি, কাজে লাগাতে পারছি। কিন্তু এই যে এখানে ভিতরে যে এক্সট্রা হিটটা উৎপন্ন হচ্ছে, আমার ব্যাটারির মধ্যে যে এক্সট্রা হিটটা উৎপন্ন হচ্ছে, হিট তো এখানে উৎপন্ন হবে, হিট এখানে উৎপন্ন হবে, কিন্তু এখানে যে হিটটা পাবো বা যে কোনো শক্তি পাবো, এখানে তড়িৎ শক্তিটাকে আমরা কি রূপান্তরিত করতে পারছি। মনে করো আমরা এখানে তড়িৎ শক্তিকে অন্য একটা শক্তিতে রূপান্তরিত করতে পারছি, ঠিক আছে। সেটা হতে পারে আলো শক্তি, হতে পারে তাপ শক্তি, হতে পারে ঘূর্ণন শক্তি, হতে পারে। কিন্তু এর ভেতরে যে তড়িৎ শক্তিটা আমরা পাচ্ছি, সেটাকে আমরা কি করতে পারছি, অন্য কোনো শক্তিতে রূপান্তরিত করতে পারছি না। তো ওই জন্য কি হবে, আমরা এটাকে নষ্ট হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা একটা ওয়েস্ট হয়ে যাচ্ছে, ওই জন্য এটাকে আমরা বলে থাকি নষ্ট ভোল্ট, ঠিক আছে। তো পরীক্ষায় কোশ্চেন পড়লে কি বলবো, তাহলে বলতে হবে, পরীক্ষায় কোশ্চেন বললে যে কোনো বর্তনী যদি আমরা তড়িৎ প্রবাহিত করি, তাহলে কি হবে, এখানে দুই প্রকার আমরা রোধ পাই, একটা হচ্ছে বহিস্থ রোধ, একটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এই বহিস্থ রোধের জন্য উৎপন্ন যে তড়িৎ শক্তি হয়, সেই তড়িৎ শক্তিকে আমরা অন্য শক্তিতে রূপান্তরিত করতে পারি, কিন্তু যে অভ্যন্তরীণ রোধের জন্য যে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিকে আমরা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত করতে পারি না। ওই জন্য এটাকে বলা হয় নষ্ট ভোল্ট বলা হয়। ক্লিয়ার হয়েছে? নষ্ট ভোল্ট মানে নষ্ট ভোল্টের উৎপত্তির কারণ কি, উৎপত্তির কারণ হচ্ছে ভেতর ব্যাটারির ভেতর দিয়ে তড়িৎ যাওয়ার ফলে কি হয়, নষ্ট ভোল্ট উৎপন্ন হয়। আর এটা নষ্ট ভোল্টকে নষ্ট ভোল্ট কেন বলা হয় বা এর নামকরণের কারণ কি, এটা তো বাংলার কোশ্চেন হয়ে গেল, নামকরণের কারণ কি। এরকম যদি কোশ্চেন আসে তাহলে আমরা উত্তরটা কি বলবো বুঝতে পারলে, যেখানে এখন তড়িৎ যাবে, একটা বহিস্থ রোধ, একটা অন্তঃস্থ রোধ। অন্তঃস্থ রোধকে আমরা কোনো কাজে লাগাতে পারি না, বহিস্থ রোধকে আমরা কাজে লাগাতে পারি। এই জন্য এটা তো কাজে লেগে যায়, কিন্তু এটা কাজে লাগে না, ওই জন্য এটাকে আমরা কি বলি, নষ্ট ভোল্ট। পরীক্ষায় এইভাবে হয়তো 2 মার্কের কোশ্চেন আসতে পারে যে নষ্ট ভোল্ট কি, ঠিক আছে। তখন আমাদের এই পুরো হিস্ট্রিটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম বলতো, ভি সমান সমান ই মাইনাস আইআর পেলাম, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছো যে এটাকে নষ্ট ভোল্ট কেন বলা হয়। তাহলে কোশ্চেন কিন্তু এখানে আসে যে নষ্ট ভোল্ট কেন বলা হয়। আর আরেকটা কোশ্চেন এইভাবে হয় যে অভ্যন্তরীণ রোধ বলতে কি বোঝো, তাহলে ব্যাটারির ভিতরে একটা রোধ থাকে, সেটাকে কি বলা হয়, অভ্যন্তরীণ রোধ বলা হয়, ঠিক আছে। এই যে এই ছোট্ট একটা রোধ এখানে আর লিখেছি না, তো এই ব্যাটারির রোধকে আমরা কি বলি, অভ্যন্তরীণ রোধ বলি। ক্লিয়ার হয়েছে? তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি বুঝতে পেরেছো। জিনিসগুলো একটু কমপ্লিকেটেড, কিন্তু যদি তোমরা একটু ভালো করে মন দিয়ে ক্লাসটা শুনে থাকো, তাহলে অবশ্যই জিনিসগুলো বুঝতে পারবে। ওহমের সূত্র পর্যন্ত তো কোনো সমস্যা ছিল না, এই যে ইএমএফ ক্যালকুলেশনটা ছিল, এই জিনিসটা অনেকে স্কিপ করে যায়, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের কনসেপ্ট বিল্ডিং এর জন্য প্রয়োজন হবে। একটু পরেই মানে কি এর পরে হয়তো এক দুটো ক্লাস পরেই আমরা কি করব, এখানকার বিভব প্রভেদ মনে করো 5 ভোল্ট দেওয়া আছে, তো এখানকার বিভব প্রভেদ আমরা কি ধরে নেব, 5 ভোল্ট, ঠিক আছে। এই যে এই দুই প্রান্তের বিভব প্রভেদ কি ধরে নেব, 5 ভোল্ট। তখন তোমাদের মনে হতেই পারে এখান থেকে যে শক্তিটা যাচ্ছে, এখান দিয়ে যেতে এখানে কমে যায়, কারণ এখানে একটাই মাইনাস হয়ে যায়, আয়ার মাইনাস হয়ে যায়, তাই এখানে কেন আমি 5 ভোল্ট পেলাম। তো সেই আনসারটাই হচ্ছে যে আমরা ব্যাটারিটা কি ধরে চলি, আদর্শ ধরে চলি। ওই জন্য কি হয়, এখানে যেই তড়িৎটা হয় আর এখানে যেই তড়িৎটা হয়, ওটা কি হয়, সরি, এখানে যেই বিভব প্রভেদটা হয়
আর এখানে এই প্রবলেমটা হয় সেটা কি হয় সমান হয়, কিন্তু বাস্তবে এরকম ব্যাটারি এক্সিস্ট করে না। কিন্তু আমরা কোশ্চেন করার সময় যেহেতু আমাদের ক্যালকুলেশনের এই জন্য আমরা কি করি এটাকে আদর্শ ব্যাটারি আমরা ধরে নিই, ওই জন্য অভ্যন্তরীণ রোধ কি হয়ে যায় শূন্য হয়ে যায়। এবার তোমরা যখন ক্লাস 11 তো নাই ক্লাস 12 এ যে যখন তোমরা তড়িৎ পড়বে, এবার এখন 10 এ আছে, এরপরে ক্লাস 12 এ যারা সায়েন্স পড়বে তারা পাবে, তখন দেখবে যেখানে আই আর কেও ক্যালকুলেশন করা হচ্ছে, প্রতিটা অভ্যন্তরীণ রোধকেও ওরা ক্যালকুলেশন করছে। তো এটা একটু হায়ার ক্লাসে আছে, এই জিনিসটা একটু হায়ার ক্লাসের জিনিস, যেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করতে থাকো আর আমার সাথে থাকো। অল দা ভেরি বেস্ট।